ডিজেল কেরোসিন সহ সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধি, লিটারে 1 টাকা বাড়িয়ে পুনর্নির্ধারণ আজ মধ্যরাত থেকে কার্যকর। 9 জেলায় সড়কে প্রাণ ছড়ল 17 জনের। রংপুর 5 ও সিরাজগঞ্জে একই পরিবারের 3 জনের মৃত্যু। কুয়াশা ও বেপরোয়া গতির কারণে এসব দুর্ঘটনা। জান্নাতে সহজে প্রবেশ করো, তুমি কতগুলি আমল করবে। 3 পর্বের ইজতেমার প্রথম দিনে লাখো মুসল্লির জুমার নামাজ আদায়। বিশ্বজুড়ে মুসলিমদের ওপর আগ্রাসন বন্ধে আল্লাহর কাছে দোয়া কামনা। হিংসা বিদ্বেষ না থাকে, আমরা সবাই মিলে মিশে চলতে পারি। আমি চাই ইমানের সাথে যে মত করো, এটাই আমার বড় আশা। আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া যে আমি এই লক্ষ লক্ষ মানুষের মাঝে একজন অংশীদার হতে পেরে। বাঙালির প্রাণের গ্রন্থমেলা শুরু হচ্ছে আজ। শেষ মুহূর্তে স্টল সাজাতে ব্যস্ততা। মেলা চলাকালে ছোটখাটো দাবি দেওয়া নিয়ে রাস্তা অবরোধ না করার অনুরোধ ডিএমপির। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অনেক নেতাকে আমরা ইতিমধ্যে অ্যারেস্ট করেছি। তারা যদি এরকম কোনো অ্যাটেম্প নেয় অবশ্যই আমরা ব্যবস্থা নিব। তবে আপাতত দৃষ্টিতে আমি কোনো আশঙ্কা দেখি না। আমন্ত্রণ যমুনা নিউজ, আপনাদের সঙ্গে আছি আমি খান তাজদিন হাসান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। বাড়ল জ্বালানি তেলের দাম। লিটারে 1 টাকা করে বাড়ানো হয়েছে ডিজেল, কেরোসিন ও পেট্রোল অকটেনের দাম। নতুন দাম আজ রাত 12টা থেকেই কার্যকর হয়েছে। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। গত বছরের মার্চ থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ করা হচ্ছে। সেই হিসেবে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করা হয়। নতুন দাম অনুযায়ী ডিজেল ও কেরোসিনের দাম 104 টাকা থেকে বাড়িয়ে 105 টাকা করা হয়েছে। পেট্রোল 121 টাকা থেকে বাড়িয়ে 122 এবং অকটেন 125 টাকা থেকে বাড়িয়ে 126 টাকা করা হয়েছে। এর আগে গেল জানুয়ারিতে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে 1 টাকা কমানো হয়েছিল। অপরিবর্তিত ছিল পেট্রোল ও অকটেনের দাম। নয় জেলায় ঝরল সড়কে 18 জনের প্রাণ। এর মধ্যে রংপুরে আলাদা দুর্ঘটনায় নিহত হয়েছেন 5 জন। সিরাজগঞ্জে যমুনা সেতুর পশ্চিম পাশে একটি অটো ভ্যানকে চাপা দেয় দ্রুত গতির বাস। এতে ঘটনাস্থলেই ভ্যান যাত্রী একই পরিবারের 3 জন নিহত হন। কুষ্টিয়ায় ময়মনসিংহে মারা গেছে 2 বন্ধু সহ 4 জন। পুলিশ বলছে সকালের কুয়াশা ও বেপরোয়া গতির কারণেই এসব দুর্ঘটনা। এ সময় আহত হয় বেশ কয়েকজন। নিহতদের পরিবারে থামছে না আহাজারি। যাত্রী নিয়ে এই সিএনজিটি কুষ্টিয়া থেকে যাচ্ছিল ভেড়ামারায়। রানাখড়িয়া ঘোড়ামারা এলাকায় বিপরীত দিক থেকে আসা পাথরবাহী ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন এক নারী সহ 2 যাত্রী। আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। রংপুরের সাতমাথা এলাকায় ট্রাক বাসের সংঘর্ষ হয়। পরে সেই ট্রাকটি ধাক্কা দেয় পেছনে থাকা মাহিন্দ্রায়। এতে ঘটনাস্থলেই মাহিন্দ্রার 3 যাত্রী মারা যান। এছাড়া রংপুরের নিশবেদগঞ্জ ও পীরগঞ্জে সড়কে ঝরেছে 2 প্রাণ। উলিপুর থেকে রংপুরে আসার পথে উনি সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছে। মারা দিয়েছে। পরে স্থানীয় লোকজনের ভাষ্য অনুযায়ী যে গাড়ি চাপা দিয়ে চলে গেছে। সিরাজগঞ্জে দাওয়াত খেয়ে ফেরার পথে বাস চাপায় গ্রিস প্রবাসী সহ একই পরিবারের 3 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও 4 জন। ময়মনসিংহে ঘুরতে বেরিয়ে ফেরা হলো না মোটরসাইকেল আরোহী 2 বন্ধুর। শহরের জিগাতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায় আবির ও মেহেদি। পরিবারে বইছে শোকের মাতম। এছাড়া চাঁদপুর, টাঙ্গাইল সহ কয়েকটি স্থানেও সড়ক দুর্ঘটনা হয়েছে। এতে নিহত হয়েছেন কয়েকজন। সাবরিনা লিজা, যমুনা নিউজ। লাখো মুসল্লি অংশ নিলেন বিশ্ব ইজতেমায় জুমার নামাজে। রাজধানী সহ আশপাশের জেলা থেকে তুরাগ তীরে যান মুসল্লিরা। ময়দান ছাড়িয়ে পাশের সড়ক, ফুটপাত ও অলিগলিতে নামাজ আদায় করেন অনেকে। ইমামতি করেন বাংলাদেশি মাওলানা জুবায়ের আহমেদ। ইজতেমায় ঈমান আমল শুদ্ধ করা এবং মানুষকে ইসলামের পথে আহ্বানের তালিম দেয়া হচ্ছে। রবিবার আখেরি মোনাজাতে শেষ হবে প্রথম ধাপের প্রথম পর্ব।
ইজতেমায় এ পর্যন্ত 2 মুসল্লির মৃত্যুর খবর পাওয়া গেছে। সুরায়ে নেজাম ও সাদ কান্ধলভির অনুসারীদের মধ্যে বিবাদ ঘিরে এবারের বিশ্ব ইজতেমা নিয়ে তৈরি হয় শঙ্কা। তবে সব শঙ্কা দূরে ঠেলে শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে টঙ্গীর তুরাগ তীরের বিশ্ব ইজতেমার 58তম আয়োজন। শুক্রবার ফজর নামাজের পর পাকিস্তানের মাওলানা জিয়াউল হকের আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার আনুষ্ঠানিকতা। মুসল্লিরা ঈমান আমলের এই বয়ান শোনেন। সারা উম্মতে মুহাম্মদের মধ্যে যাতে কিভাবে একমত হয় এবং সকলের দেশের মধ্যে যেন শান্তি শৃঙ্খলা বজায় থাকে, এজন্য সকলে এক হওয়া। হিংসা বিদ্বেষ না থাকে, আমরা সবাই মিলে মিশে চলতে পারি। আমি চাই ইমানের সাথে যে মত করুক, এটাই আমার বড় আশা। মুসল্লিরা বলেন, বিশ্ব ইজতেমা ঘিরে যে সংকট তৈরি হয়েছিল তা কেটে যাওয়ায় খুশি তারা। ইসলামের প্রচার ও প্রসারে তাবলিগ জামাতের অভ্যন্তরীণ সংকটও কেটে যাবে আশা তাদের। আমি আশাবাদী, সামনের দিকে আমাদের কোনো সমস্যা হবে না, কোনো ব্যাঘাত সৃষ্টি হবে না। 2 পর্ব করাতে এবারের ইজতেমা খুব স্বস্তিরভাবে হচ্ছে, খুব সুন্দরভাবে হচ্ছে, সুস্থ মাফিক ইজতেমা হচ্ছে। এতে মানুষ আল্লাহ রহমতে খুব খুশি। 3 পর্বের এই আয়োজনে প্রথম ধাপের প্রথম দিনই জুমাবার লাখো মুসল্লি একসাথে আদায় করেন জুমার নামাজ। মূল মাঠ পেরিয়ে আশপাশের সড়কেও অবস্থান নেন তারা। নিজের জন্য চাইছি, নিজের দোয়া মাগফিরাত কামনা করার জন্য, আর দেশের জন্য শান্তি যেতে হয়, দেশের রহমত বরকত আসে, আমরা ঈমান আমল শিখতে পারি, আল্লাহকে রাজি করতে পারি, এই উদ্দেশ্যে আমরা আসছি। তার আগে জুমার নামাজে অংশ নিতে বাস, ট্রাক ও পিকআপ ভ্যানে করে ময়দানে আসেন মুসল্লিরা। তারা বলেন, দেশের চলমান সংকট কেটে যাক, একই সাথে বিশ্বজুড়ে মুসলিমদের উপর আগ্রাসন বন্ধে আল্লাহর কাছে দোয়া করেন তারা। গোটা পৃথিবীর উম্মার জন্য আমরা শান্তি কামনা করে নামাজ পড়লাম, আদায় করলাম, এবং যেন সবাই শান্তিমতো বসবাস করতে পারে। আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া যে আমি এই লক্ষ লক্ষ মানুষের মাঝে একজন অংশীদার হতে পেরে। তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বীদের দেয়া তালিম নিয়ে সেটা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন অনুসারীরা। সব শঙ্কা কাটিয়ে সৌহার্দ্য ও সম্প্রীতির মধ্য দিয়ে শুরু হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব, যা আগামী রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। এরই ধারাবাহিকতায় দ্বিতীয় ও তৃতীয় পর্ব শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে, এমনটাই প্রত্যাশা সকলের। শামীম রেজা, যমুনা নিউজ, বিশ্ব ইজতেমা ময়দান, টঙ্গী। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য ফ্যাসিবাদ হটানো হয়েছে। নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্র ফেরাতে সবাই আগের মতো যুগপৎ আন্দোলনে একসাথে থাকবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শুক্রবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে 12 দলীয় জোটের 2টি শরিকের সাথে দলের লিয়াজো কমিটির সাথে বৈঠক হয়। পরে এসব জানান তিনি। বলেন, সুষ্ঠু ভোটের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনতে একমত সবাই। বৈঠকে নেতৃত্ব দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও স্থায়ী কমিটির সদস্য ও লিয়াজো কমিটির প্রধান নজরুল ইসলাম খান সহ বৈঠকে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলামের নেতৃবৃন্দ। এর আগে বৈঠক হয় জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান মোস্তফা জামান হায়দারের সঙ্গে। বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি, ভবিষ্যৎ রাজনীতি ও আগামী নির্বাচন নিয়ে আলোচনা হয়। পরবর্তীতে করণীয় কি হবে সে বিষয়েও মতামত তুলে ধরেন নেতারা। যুগপৎ আন্দোলন যে কোনো আকাঙ্ক্ষা পূরণের জন্য আমরা একসাথে করতে পারি। আমরা দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যেই ফ্যাসিবাদের পতন চেয়েছি। ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু এখনো আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পারি নাই। হঠকারিতা ও ফ্যাসিবাদ কারো জন্য কল্যাণকর নয়, এই মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি আরও বলেন, জাতি যেন জুলাই অভ্যুত্থান থেকে শিক্ষা নেয়, কেউ যেন ভবিষ্যতে একই পথে পা না বাড়ায় সে ব্যাপারেও সতর্ক করেন। জামায়াতের সাবেক এমপি হাফেজা আসমা খাতুন স্মরণে দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। এদিকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের গুম, খুন এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে রাজধানীতে গণমিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্র শিবির। শুক্রবার রাজধানীর মগবাজারে সাবেক এমপি হাফেজা আসমা খাতুন স্মরণে দোয়া মাহফিলের আয়োজন ছিল।
এতে যোগ দেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল সহ সিনিয়র নেতারা। এই পরিবার থেকে, এই আম্মা থেকে আমরা যেন দিনের প্রেরণা উৎসাহ গ্রহণ করি। অনুষ্ঠানে জামাতের আমির বলেন, বিগত সময়ে জুলুমের পর্বত জামাতের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছিল। পরিস্থিতি এমন ছিল যে নিজের মা ও বাবার জানাজার নামাজেও অংশ নিতে পারেননি অনেকে। জুলুমের মহাপর্বত আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। আপনজন থেকে বিদায় নিতে পারবো না, আপনজনকে বিদায় দিতে পারবো না, সবার সাথে দোয়ায় শরীক হতে পারবো না। আমি দোয়া করি এরকম পরিস্থিতি জাতির আরেকজন নাগরিকের জীবনে যেন আর ফিরে না আসে। এ সময় তিনি আরো বলেন, জাতি যেন জুলাই অভ্যুত্থান থেকে শিক্ষা নেয়, কেউ যেন ভবিষ্যতে একই পথে পা না বাড়ায়। হঠকারিতা, ফ্যাসিজম কারোর জন্যই দুনিয়ায় কল্যাণকর না, আখিরাতেও কল্যাণকর না। আমরা যেন উপযুক্ত শিক্ষা নিতে পারি গোটা জাতি, একই পথে আর যেন কেউ পা না বাড়ায়। এদিকে জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে গণমিছিল করেছে ইসলামী ছাত্র শিবির। জুলাই গণহত্যার সাথে জড়িতদের বিচারের দাবিতে এই মিছিল আয়োজন করে ঢাকা মহানগর ছাত্র শিবির। সরকারকে আহ্বান জানাই, আপনারা সময় ক্ষেপণ করবেন না। আপনাদেরকে এখানে বসানো হয়েছে এ ছাত্র জনতার গণহত্যার বিচার নিশ্চিত করার জন্য। আমাদের কেন্দ্রীয় সভাপতি থেকে শুরু করে কর্মী পর্যন্ত যে নির্যাতন সয়ে যেতে হয়েছে, আমরা কোনোভাবে এরপর ছেড়ে দিই নাই, সামনেও কাউকে আমরা ছাড়বো না যদি আওয়ামী ফ্যাসিবাদকে পুনর্বাসন করতে চায়। মিছিলটি মসজিদের উত্তর গেট থেকে শুরু হয়ে আশপাশের বিভিন্ন সড়ক ঘুরে শেষ হয়। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। দরজায় কড়া নাড়ছে বাঙালির প্রাণের উৎসব অমর একুশে বইমেলা। শনিবার বিকেলে বইমেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন প্রকাশক লেখকরা। মেলা প্রাঙ্গণ পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার জানান, প্রতিবারের মতো এবারও থাকবে বাড়তি নিরাপত্তা। ট্রাফিক বিভাগের পক্ষ থেকেও বিশেষ নির্দেশনা থাকছে। বছর ঘুরে বাঙালির প্রাণের উৎসবের উপলক্ষ হয়ে আবারও এসেছে অমর একুশে বইমেলা। মেলা ঘিরে লেখক, প্রকাশক ও পাঠকদের মধ্যে যোগ হয়েছে বাড়তি আগ্রহ। এবারের মেলায় 708টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। প্যাভিলিয়ন থাকবে 37টি। শেষ মুহূর্তে স্টল সাজাতে ব্যস্ত সময় পার করছেন প্রকাশক ও স্টল কর্মীরা। এবার হচ্ছে আমাদের যে বেস্ট একটা বই আছে সেই থিমে আসলে আমরা স্টলটাকে সাজাচ্ছি। আর অলমোস্ট শেষ আমাদের নতুন বই 100+ আমাদের 80% বই চলে আসছে। বইমেলা নিয়ে আমরা প্রায় 99%ই প্রস্তুত। আমাদের বেশ কিছু নতুন বই যেগুলো আসার সেগুলো চলেই এসেছে প্রায়, আর কিছু বই আছে যেগুলো হয়তোবা 2-1 দিনের মধ্যে চলে আসবে। পলিটিক্যাল পটে নতুন পরিবর্তন হচ্ছে, তো জিয়র রহমান আরও এরকম নতুন যে তাদের বই আমরা আগে পড়ি না, এরকম অনেক নতুন নতুন বই বের হচ্ছে। মেলা ঘিরে কোনো শঙ্কা নেই বলছে প্রকাশনীগুলো। সবকিছু শেষ পর্যন্ত নির্বিঘ্ন হবে আশা তাদের। ব্যবস্থাপনা অন্য বছরের থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো। মেলায় অন্যান্য যে আমাদের অন্যান্য বছর যে হুমকিগুলো থাকে সেরকম কোনো কিছুই আমরা অনুভব করছি না এবছর। নিরাপত্তার কোনো ঘাটতি দেখতেছি না, সমস্যা হচ্ছে না। নিরাপত্তার কোনো সংশয় নেই, আমরা আগের মতোই, আগেও যেভাবে মেলা করছি এভাবেও আমাদের প্রস্তুতি আগের মতোই। বইমেলার নিরাপত্তায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ, র্যাব সহ কাজ করছে গোয়েন্দা বাহিনীর সদস্যরা। ডিএমপি কমিশনার জানালেন, কর্মসূচির নামে কেউ পরিবেশ বিঘ্নিত করতে চাইলে প্রতিহত করা হবে। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অনেক নেতাকে আমরা ইতিমধ্যে অ্যারেস্ট করেছি, তারা বন্দি আছে। আর তারা যদি এরকম কোনো অ্যাটেম্প নেয় অবশ্যই আমরা ব্যবস্থা নিব। তবে আপাতত দৃষ্টিতে আমি কোনো আশঙ্কা দেখি না। ছোটোখাটো দাবি দেওয়া নিয়ে আপনারা রাস্তাটা দয়া করে বন্ধ করবেন না। আপনারা ফুটপাতে থাকেন, ফুটপাতে থেকে দাবি দেওয়া আদায় করেন, বলেন, মানববন্ধন করেন ফুটপাতে। বইমেলা ঘিরে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা, দেয়া হয়েছে বিশেষ নির্দেশনাও। দোয়েল চত্বর ক্রসিং এই রোডটা মাসব্যাপী 24 ঘন্টা বন্ধ থাকবে না। এই রোডটা বন্ধ থাকবে মূলত মেলা চলাকালীন সময়ে। টিএসসি যে মেইন গেট 1 নম্বর গেট দিয়ে মেলা ঢুকবে, এর আশেপাশে পুরো এলাকা রিক্সা পার্কিং মুক্ত, গাড়ি পার্কিং মুক্ত এবং হকার মুক্ত রাখা হবে। ফেব্রুয়ারির 1 তারিখ থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত ছুটির দিন ব্যতীত প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকবে মেলা। রাত 8:30টার পর নতুন করে কেউ মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না। ছুটির দিনে শিশুদের জন্য প্রতি শুক্র ও শনিবার থাকবে শিশু প্রহর। আর কিছু সময়ের অপেক্ষা, তারপরেই এই প্রাঙ্গণ মুখরিত হবে বইপ্রেমীদের ভিড়ে। প্রকাশকদের আশা, সব সংকট কাটিয়ে বইমেলা হয়ে উঠবে প্রাণবন্ত, হবে পাঠক লেখকের মিলনের উপলক্ষ।
তানফির সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি যতদিন আছে ততদিন আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন। রাজধানীর শান্তিনগরে পল্টন থানা জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভায় এই মন্তব্য করেন তিনি। বলেন, অভ্যুত্থানের সামনে থাকা তরুণদের এখন দেশের নেতৃত্বে দেখতে চায় সাধারণ মানুষ। নতুন প্রজন্মের রাজনীতিতে আগমন অনেকে মেনে নিতে পারছে না। এ সময় সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ৯-৬ করে আওয়ামী লীগকে ঠেকিয়ে রাখা সম্ভব নয়। বিচারের মুখোমুখি হওয়া ছাড়া দলটির আর কোনো রাজনৈতিক অধিকার অবশিষ্ট নেই বলেও মন্তব্য করেন তিনি। বলেন, দেশের রাজনীতিতে ভবিষ্যতে তারাই থাকবে যারা বাংলাদেশের কথা বলবে, দিল্লির তাবেদারি করবে না। আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনোভাবেই রাজনীতিতে ফিরে আসবে? বাংলাদেশের মানুষেরা যারা জীবন দিয়েছে এবং যারা গাজী হয়ে বেঁচে আছে, তারা কোনোভাবেই আওয়ামী লীগকে আর বাংলাদেশের রাজনীতিতে ফিরতে দেবে না। ছাত্রদের নতুন দলকে স্বাগত জানায়, কিন্তু ক্ষমতায় থেকে দল গঠন মানুষ স্বাভাবিকভাবে নেবে না বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। শুক্রবার বিকালে রাজধানীর শাহবাগে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের 40তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। বলেন, নতুন বাংলাদেশ চাইলে অভ্যুত্থানের চেতনা ধারণ করতে হবে। অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক দলের সহযোগিতায় নেওয়ার আহ্বান জানিয়েছেন জুনায়েদ সাকি। বলেন, গণতান্ত্রিক শক্তিবিহীন নতুন বন্দোবস্ত সম্ভব না। সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র ফেডারেশনের সাবেক ও বর্তমান নেতারা। জুলাই গণহত্যার বিচার, শহীদদের পূর্ণাঙ্গ তালিকা, আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের দাবি জানান তারা। আজকে দেশে বিদেশে নানা গোষ্ঠী ষড়যন্ত্র করছে, আমরা তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে চাই। অভ্যুত্থানের চৈতন্য নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে যদি নতুন দল হয়, তাহলে ছাত্রদের একাংশ তারা যদি দল গঠন করে আমরা স্বাগত জানাবো। কিন্তু ক্ষমতায় থেকে দল গঠন বাংলাদেশের মানুষ ভালোভাবে নেয় না। রাজপথে আসেন, জনগণের ভেতর থেকে নতুন দল গড়ে তোলেন, যেমনটা আমরা গড়ে তোলার চেষ্টা করেছি। আমাদের ইতিহাস, সংগ্রামের ইতিহাস, আগামী ইতিহাসও জনগণের স্বার্থের পক্ষে, তার বৃহত্তর স্বার্থের পক্ষে থাকবে। এবছর দলের ৭ম জাতীয় কাউন্সিল করতে চায় বিএনপি। এজন্য দায়িত্বশীল নেতাদের ২ মাসের মধ্যে ৮২টি সাংগঠনিক জেলা ও অধিভুক্ত উপজেলার মেয়াদ উত্তীর্ণ কমিটি পুনর্গঠনের কাজ শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া বিতর্কিত ও অনুপ্রবেশকারীদের ঠেকাতে জেলা ভিত্তিক আলাদা কমিটিও করছে বিএনপি। দলের শীর্ষ নেতারা জানিয়েছেন, গেল ১৫ বছর নানাভাবে অবদান রাখা নেতারা গুরুত্ব পাবেন কাউন্সিলে। তবে নির্বাচনের আগের কাউন্সিলে দলে কতটা পরিবর্তন আসবে তা নিয়ে প্রশ্ন আছে। আরিফিন শাকিরের রিপোর্ট। রাজধানী কিংবা জেলা শহর, যাদের রাজনীতি, প্রতিবাদ, প্রতিরোধ আর বঞ্চনার মিছিলে তাদের প্রাপ্তির খাতা অনেকটা শূন্য থাকাই যেন নিয়তি। এ যেমন ব্রাহ্মণবাড়িয়া বিএনপির বঞ্চিত নেতাকর্মীরা। মাঠের আন্দোলনের ত্যাগ কাউন্সিলে মূল্যায়িত না হওয়ার আশঙ্কায় ক্ষুব্ধ তারা। নানা বলয় আর অনিয়মের রাজনীতির কারণে এভাবে সারা দেশে বঞ্চিত বিএনপি নেতাকর্মীর সংখ্যা কম নয়। তাদের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের পতনের পর দলে বাড়ছে অনুপ্রবেশকারী আর বিতর্কিতদের সংখ্যা। দলের সর্বস্তরে এদের বিরুদ্ধে একাট্টা হতে চান পরীক্ষিতরা। যারা অতীতে আওয়ামী লীগের সাথে ব্যবসা বাণিজ্য করে গা বাঁচিয়ে চলছে, দলের কর্মসূচিতে আসে না ঠিক করে, বিভিন্ন অজুহাত দেখায়, তাদেরকে যেন সম্পৃক্ততা না করে। আপনার ভাইস্তারে একটা নিয়ে এসে পদ দিয়ে দিলেন। আপনার গোষ্ঠীর কেসে 5 তারিখের আগে তার কোনো অবদান ছিল না, তার গ্রুপ ভারী করার জন্য। শুধু ওয়ার্ড কিংবা ইউনিট নয়, বিএনপির ৮২টি সাংগঠনিক জেলার কোথাও কমিটি 2 সদস্যের, কোথাও নেই, কোথাও জায়গা করে নিয়েছেন বিতর্কিতরা। এর চেয়ে জীর্ণদশা থানা, পৌরসভা, ইউনিয়ন কমিটির। এমন বাস্তবতায় দল পুনর্গঠনে ইউনিট ভিত্তিক কাউন্সিল শুরু করেছে বিএনপি। বিতর্কিতদের ঠেকাতে 10 সাংগঠনিক বিভাগের জন্য করা হয়েছে পৃথক কমিটি। এই বছরের মধ্যেই আমাদের একটা জাতীয় কাউন্সিলের চিন্তা আমাদের হাইকমান্ডে চিন্তার মধ্যে আছে। এটাকে লক্ষ্য রেখে আগামী 2 মাসের মধ্যে মেয়াদ উত্তীর্ণ যেগুলো হয়ে গেছে সকল কমিটি করার নির্দেশ দিয়েছে।
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী নিবন্ধিত রাজনৈতিক দলের ৩ বছর পর পর কাউন্সিল করার বিধান রয়েছে, কিন্তু বিএনপির সবশেষ জাতীয় কাউন্সিল হয়েছে ৯ বছর আগে ২০১৬ সালে। যদিও গঠনতন্ত্রের ক্ষমতা বলে এ সময় দলের একাধিক পদে রদবদল করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপরও স্থায়ী কমিটির সহ শূন্য আছে বিএনপির নির্বাহী কমিটির ১২০টি পদ। গত বছরগুলোতে আমাদের মানে টিকে থাকার সংগ্রাম ছিল, বেঁচে থাকার সংগ্রাম ছিল। তাছাড়া দেশে কোনো গণতান্ত্রিক পরিবেশই ছিল না। এখন তো আমাদের প্রক্রিয়া শুরু হয়ে গেছে, কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি হচ্ছে এবং এগুলো শেষ হলে আমাদের কেন্দ্রীয় কাউন্সিল হবে। বিএনপিতে আলোচনা আছে তারেক রহমান দেশে ফিরে দলের ৭ম জাতীয় কাউন্সিলের সভাপতিত্ব করবেন। সেই সম্ভাব্য সময় হতে পারে জুলাই কিংবা আগস্ট মাস। শেষ পর্যন্ত বিএনপির কাউন্সিল হলেও তাতে বড় ধরনের কোনো চমক থাকবে না। কারণটা পরিষ্কার, আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের নেতৃত্ব নিয়ে বড় ধরনের কোনো ঝুঁকি নিতে নারাজ বিএনপির হাইকমান্ড। আরফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। জুলাই গণহত্যা নিয়ে ষড়যন্ত্র এবং গণহত্যায় জড়িত পুলিশদের গ্রেফতারের দাবিতে পুলিশ সদর দপ্তরের উদ্দেশ্যে জুলাই যাত্রা কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার বিকেলে শাহবাগ থানার সামনে থেকে এই কর্মসূচি শুরু হয়। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, জুলাই আন্দোলনে পুলিশ বাড়ি বাড়ি গিয়ে ছাত্র জনতা ধরে নিয়ে নির্মম নির্যাতন করেছে, প্রকাশ্যে গুলি ছুঁড়ে হত্যা করেছে ছাত্র জনতাকে, কিন্তু দায়ী পুলিশ সদস্যদের এখনও গ্রেফতার করা হয়নি। বক্তারা বলেন, অপরাধীদের গ্রেফতারে গড়িমসি করা হচ্ছে। শুধু পোশাক বদলে পুলিশদের ফ্যাসিবাদী আচরণ মুছে যাবে না। পরে মিছিল নিয়ে পুলিশ সদর দপ্তরের দিকে জুলাই যাত্রা শুরু করে সংগঠনের নেতাকর্মীরা। বিএনপির নামে, জামাতের নামে ছাত্র জনতাকে গ্রেফতার করতে আমাদের কাছে পুলিশ কোনোদিন ঠিকানা চায় নাই। আর যেই পুলিশ প্রকাশ্য দিবালোকে হত্যা করেছে, লীলা করে দিব বলেছে, গুলি করেছে, তাদেরকে ধরার জন্য এখন পুলিশ আমাদের কাছে ঠিকানা চাচ্ছে। আমরা অত্যন্ত লজ্জা যাচ্ছি তাদের উপর। সংস্কৃতি মন্ত্রণালয়ের বেশিরভাগ ফান্ড শিল্পীদের উন্নয়নে ব্যবহার না করে রাজনৈতিক কাজে ব্যবহার করেছিল বিগত সরকার। শুক্রবার বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ফকির লালন সাঁইজির ২৫০তম আবির্ভাব বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত সেমিনারে কথা বলেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সারওয়ার ফারুকী। উপদেষ্টা বলেন, বাংলাদেশের সংস্কৃতিতে একটি উল্লেখযোগ্য পাঠ হল বাউল ও সুফি গান। এজন্য ভবিষ্যতে বাউল ও সুফি শিল্পীদের ডেটাবেস তৈরি করা হবে। জানান, প্রকৃত শিল্পীদের উন্নয়নে কাজ করে যাবে সংস্কৃতি মন্ত্রণালয়। এ সময় উপদেষ্টা ফারুকী বলেন, সামনে সংস্কৃতি কর্মীদের রাজনৈতিক কাজে ব্যবহারের আর কোনো সুযোগ দেওয়া হবে না। পরবর্তীতে যারা সরকারে আসবে তারাও একই ধারা বজায় রাখবেন বলে আশা প্রকাশ করেন উপদেষ্টা ফারুকী। সংস্কৃতি মন্ত্রণালয়ে প্রচুর অনুদানের ফান্ড আছে, এই মুহূর্তে নাই, আগামীবার আবার আসবে, কিন্তু আমি গিয়ে দেখেছি প্রচুর ফান্ড সেখানে ব্যবহার করা হয়েছে। এবং দুর্ভাগ্য হচ্ছে বেশিরভাগ ফান্ড রাজনৈতিক কারণে ব্যবহার করা হয়েছে। আমি এইটুকু আপনাকে বলতে পারি, আমাদের সময় একটা টাকাও রাজনৈতিকভাবে ব্যবহৃত হচ্ছে না, হবে না, এবং আমি এটাও বিশ্বাস করতে চাই এরপরে যারা নির্বাচিত হয়ে আসবেন তারা এই ধারাটা অক্ষুণ্ণ রাখবেন। সরকারি তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা সহ ৭ দফা দাবিতে অনশন চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। শনিবার বিকেল ৪টার মধ্যে দাবি মানা না হলে ঢাকা উত্তর সিটি অবরোধের ঘোষণা দিয়েছে তারা। শুক্রবার রাত ১১টায় তিতুমির কলেজের সামনে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেয় শিক্ষার্থীরা। তবে ইজতেমা চলায় মুসল্লিদের ভোগান্তি বিবেচনায় রোববার ভোর ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত কর্মসূচি শিথিল থাকবে। এছাড়া তাদের চলমান আমরণ অনশন কর্মসূচি অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেয় শিক্ষার্থীরা। জানায়, অনশন করা ২ শিক্ষার্থী ইতোমধ্যেই অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি, যার মধ্যে একজনের অবস্থার অবনতি হয়েছে। সচিবালয় থেকে আমাদের তিতুমিরের দূরত্ব কয় কিলো? রাষ্ট্রের কি এখন পর্যন্ত সংস্কার হয়নি, নাকি শুধুমাত্র তারা আশ্বাস পর্যন্তই টিকে থাকবেন তিতুমির বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে? শনিবার বিকাল ৪টার মধ্যে আমরণ অনশনরত শিক্ষার্থীদের ৭ দফা দাবি মেনে নিয়ে তিতুমির বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্রীয় স্বীকৃতি না দেওয়া হলে বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য পালন করা হবে।
কুমিল্লায় আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে থাকা যুবদল নেতার হাসপাতালে মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে কুমিল্লা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পাঁচথবি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক তৌহিদুর রহমান। স্বজনেরা জানায় 4 দিন আগে মারা যান তৌহিদুরের বাবা। কুলখানিতে অংশ নিতে সদরের ইটাল্লা গ্রামের বাড়িতে যান তিনি। বৃহস্পতিবার রাতে আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকটি গাড়ি তাদের বাড়িতে যায়। অস্ত্র রাখার অভিযোগে ধরে নিয়ে যায় তৌহিদুরকে। পরে সকালে পুলিশের ফোন পেয়ে হাসপাতালে যান স্বজনরা। 2:30টার সময় আসছে এরা, আইসা আমার বাইরে কয় বাড়িতে অস্ত্র আছে, অবৈধ অস্ত্র আছে, এই তাল্লাশি করবো, করেন তাল্লাশি। সামাজিকভাবে যে ভালো অবস্থা আছে, এই ধরনের লোককে যদি এভাবে এভাবে মৃত অবস্থা পুলিশের কাছে হ্যান্ডওভার করলে আমাদের যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে তারা তো একটা প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। মিডিয়ার হত্যাকাণ্ডে ভুক্তভোগীদের আবেগকে ব্যবহার করে কেউ যেন বিচার কাজ ব্যাহত করতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার। শুক্রবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, জাস্টিস ফর বিডিআরের পক্ষ থেকে যে 6 দফা দাবি দেওয়া হয়েছিল তা নিয়ে অনেকে সন্দেহ প্রকাশ করেছেন। বলেন, সংগঠনটি ন্যায় বিচার বাধাগ্রস্ত করতে আসেনি। সংগঠনটির 6 দফা দাবিতে আছে জেলবন্দি বিডিআর সদস্যদের দ্রুত মুক্তি দেওয়া ও বিস্ফোরক মামলা বাতিল করা, চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল ও রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিশ্চিত, গঠিত কমিশনের স্বাধীনতা ও নিরপেক্ষতা নিশ্চিত, হত্যাকারীদের বিচার নিশ্চিত, বিডিআর নাম ফিরিয়ে আনা ও হত্যাকাণ্ডের শহীদদের স্মরণে জাতীয় দিবস ঘোষণা। আপনাদের যে আবেগ সেটি নিয়ে যেন কেউ কোনো প্রকার আমাদের এই যৌক্তিক আন্দোলনকে বাধাগ্রস্ত করতে পারে সে ব্যাপারেও আপনাদের সচেতনতা কাম্য। জুলাই বিপ্লবে গুরুতর আহত 7 জনকে পুনর্বাসনের ব্যবস্থা করা হলো বন্দরনগরী চট্টগ্রামে। সচেতন নাগরিক সমাজ, ওল্ড ক্যাডেট অ্যাসোসিয়েশন অফ সিলেট ক্যাডেট কলেজ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত এক অনুষ্ঠানে 4 জনকে ব্যাটারি রিক্সা এবং বাকি 3 জনকে নগদ অর্থ দিয়ে সহায়তা করা হয়েছে। এ উপলক্ষে চট্টগ্রাম বন্দর অডিটোরিয়ামে অনুষ্ঠানে বক্তারা বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার সাহসী ভূমিকা তুলে ধরেন। আহতরা এবং নিহতের পরিবারের সদস্যরা তাদের অভিজ্ঞতা বর্ণনা করেন। ভুক্তভোগীদের পাশে থাকার আশ্বাস দেন আয়োজকরা। আমার মেয়ে একজন গেছে তো এটা কিছু না, শহীদ হয়ে আসুক, সমস্যা না, তবু দেশ স্বাধীন করে আসুক। আমি এটাই চাই। আমি যদি আমার ছেলে বড় একটা যদি থাকতো আমি ছেলেকেও পাঠিয়ে দিতাম, বাবা তুমি দেশ স্বাধীন করে আসো। সরকারি সেক্টর হোক বেসরকারি সেক্টর হোক, সেখানে যদি তাদের একটা স্থায়ী এরকম পুনর্বাসনের ব্যবস্থা করা হয় ওটাই সবচেয়ে ভালো ভূমিকা রাখত। পটুয়াখালীর বাউফলে ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় আরও 3 ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় এখন পর্যন্ত 8 জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, ঢাকা, গাজীপুর ও পটুয়াখালীতে অভিযান চালিয়ে ডাকাতি ও অপহরণের মূল পরিকল্পনাকারী সহ 3 জনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে আরও 5 জনকে গ্রেফতার করা হয়। তারা সবাই ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। গ্রেফতারকৃতরা জানায়, মুক্তিপণের জন্যই ওই ব্যবসায়ীকে অপহরণ করা হয়। গত 3 জানুয়ারি রাতে কালাইয়া বন্দরের মার্চেন্ট পট্টি এলাকায় কানুপ্রিয় ভান্ডারের 2 কর্মচারীকে বেঁধে 5 লাখ টাকা লুট করে ডাকাতরা। অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায় প্রতিষ্ঠানের মালিক শিবানন্দকে। পরে পরিবারের কাছে ফোন করে 1 কোটি টাকার মুক্তিপণ দাবি করা হয়। তথ্য প্রযুক্তির সহায়তায় 5 জানুয়ারি রাতে ব্যবসায়ী শিবানন্দকে উপজেলার কচুয়া গ্রাম থেকে উদ্ধার করে পুলিশ। খুলনায় রেল সেতুর সাথে ধাক্কায় রূপসা নদীতে সিমেন্ট তৈরির কাঁচামাল বোঝায় লাইটার জাহাজ ডুবে গেছে। এখনও শুরু হয়নি উদ্ধার কাজ। বৃহস্পতিবার দিবাগত রাত 2টার দিকে ডুবে যায় MV7 সার্কেল 23। জাহাজটিতে 1175 টন সিমেন্ট তৈরির কাঁচামাল রয়েছে। জাহাজের শুকানি ইমাম হোসেন লিটু ও গ্রিজার অমিত কুমার শীল জানান, মংলা বন্দরের হারবাড়িয়া এলাকা থেকে সিমেন্ট তৈরির কাঁচামাল নিয়ে রূপসায় 7 রিংস সিমেন্ট ফ্যাক্টরির দিকে যাচ্ছিল জাহাজটি। পথে রূপসা রেল সেতুর পিলারের সাথে ধাক্কা লেগে জাহাজটি ডুবে যায়। এই সময় জাহাজে থাকা 13 কর্মচারীকে জাহাজ কর্তৃপক্ষের 2টি ট্রলার উদ্ধার করে তীরে নিয়ে যায়। ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌ পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। ফেরতে যে পানি ঢুকতেছিল, পানি ঢোকার পরে আমরা দেখলাম যে না, আমরা এইভাবে ঘাট পর্যন্ত যাইতে পারবো না। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার ব্রিজ আরও একটা সামনে,
রাত্রে যাওয়া ঠিক হবে না, আর যাইতেও পারবো না। মানে আমাদের একটা ধারণা মতে তার আগে হয়তো একটা বড় ধরনের চ্যানেলের ভিতরে থাকলে বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, যার কারণে জাহাজটা সরে উঠাই দিই। জাহাজের ডান সাইডে একটা ফাটলের মতো দেখা যাচ্ছে, পানি ঢুকতেছে হাজের ভিতর। তো সেই সময় আমরা উপরে এসে যার যত কিছু আসছিল, যা জিনিস সব কিছু নিয়ে আমরা একটা ট্রলার পাইছিলাম, সেই ট্রলারটা চড়ে আমরা কিনারে চলে আসছি। শীতের অলসতা কাটিয়ে নড়ে চড়ে বসতে শুরু করেছে চিড়িয়াখানার পশু পাখি। জানুয়ারির শেষ সপ্তাহে এসে তাদের মাঝে দেখা মিলেছে আগের চঞ্চলতা। কেউ ব্যস্ত রোদ পোহাতে, কেউ বা দর্শনার্থীদের সাথে খুনসুটিতে সময় পার করছে, কারো দিনের অর্ধেক সময় যাচ্ছে খাবার খেতে খেতে। চিড়িয়াখানা ঘুরে এসে পশু পাখির আরো খবর জানাচ্ছেন ভাস্কর ভাদুরী, ছবি তুলেছেন রাকিবুল ইসলাম। শীত যখন পড়তির দিকে, তখন আড়মোড়া ভেঙে ঘুরে বেড়াচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার কদম। 11টার পর তার ব্যস্ততা যেন একটু বেশি। 12টার মধ্যেই খেতে হয় দিনের খাবার। সময় মতোই হাজির হলো কদমের খাবার। দেয়া হলো 8 কেজি গরুর মাংস, যা অন্তত 2 ঘন্টা সময় নিয়ে চেটেপুটে সাবার করে সে। সপ্তাহে 5 দিন 8 কেজি করে গরুর মাংস দেয়া হয় এই কদমকে। বাকি 2 দিনের মাঝে একদিন 3টি জীবন্ত ব্রয়লার মুরগি, আর বাকি একদিন থাকতে হয় শুধুই পানি খেয়ে। এই হলো বাঘের ডায়েট চার্ট। শিলুরে খাবার দিলাম, তারপরে কদম, পরে কদম দিলাম, খাওয়ান দিলাম, তারপরে শিলুরে খাবারটা ভিতর দিয়ে খাইলাম। শিলুরে খাওয়ার 1 ঘন্টা 2 ঘন্টা পরে দিলাম, শিলুর খাবার শেষ, শিলুরে বার করে দিলাম, কদম আবার ঢুকাইলাম। কদমের মতোই একই পরিস্থিতি সিংহী ডেইজির। খাবার দিতে কিছুটা দেরি হওয়ায় রাগ ছিল ডেইজির আচরণে। দিনে 9 কেজি করে মাংস দেয়া হয় ডেইজিকে। মাঝে মাঝে ওদের যখন মেজাজটা গরমে, তখন আমরা বুঝতে পারি। সাধারণত যখন ওদেরকে আদর করি, ওরা যখন হাত দেয় তখন ওদের নখ বের হয় না, আর যখন ওরা রাগান্বিত হয় তখন ওরা নখ বের করে। পশুদের শীত কেটে গেলেও পাখিদের আড়ষ্টতা এখনো কাটেনি। তবে এরই মাঝে বর্ণিল রং ছড়িয়ে যাচ্ছে ময়ূর। ভাগ্য ভালো থাকলে দিনের কোনো এক সময়ে দেখা মিলবে ময়ূরের এমন দৃশ্য। নানান জাতের পশু ও পাখি দেখতে প্রতিদিন অন্তত 20,000 মানুষ জড়ো হচ্ছে জাতীয় চিড়িয়াখানায়। শিশুরা খুশি থাকলেও বড়দের মাঝে চিড়িয়াখানার পরিবেশ নিয়ে আছে ক্ষোভ। বাঘ দেখছি, ময়ূর, সাপ, হরিণ, হাতি, কুমির। জেব্রাগুলো দেখলাম, জেরাফগুলো দেখলাম। ওখানে পায়ে চলার রাস্তাটা খুব একটা ভালো না, তো বিশেষ করে কাদার দিনে আরও কষ্ট হবে আর কি। 20 বছর পর আমি আসছি। আসার পরে যা দেখলাম আজকে, যে ম্যাক্সিমাম খাঁচাগুলো খালি হয়ে পড়ে রয়েছে, খুব দুঃখজনক। কর্তৃপক্ষ বলছে কম জনবল দিয়েই বিশাল এই এলাকা চালাতে বাধ্য হচ্ছেন তারা। একজন কর্মী যখন দীর্ঘদিন একটা খাঁচায় অ্যানিম্যালের সাথে তার অ্যানিম্যালের সেবা করে, অ্যানিম্যালকে খাবার দাবার দেয়, তখন কিন্তু আস্তে আস্তে ওই অ্যানিম্যালের সাথে তার একটা সম্পর্ক গড়ে ওঠে। তো আমরা চেষ্টা করি যে আমাদের এই কর্মীদেরকে নির্দিষ্ট খাঁচায় কাজ দেওয়ার জন্য তাদেরকে ঘন ঘন বদলি করা, এক খাঁচা থেকে আরেক খাঁচায় পরিবর্তন করে দেওয়া, এটা আমরা করার চেষ্টা করি না। মাস্টার প্ল্যান বাস্তবায়ন হলে দর্শনার্থীরা শুধু দিনে নয়, সন্ধ্যার পরও চিড়িয়াখানা ঘুরতে পারবেন বলে জানায় কর্তৃপক্ষ। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 29তম আসরের পর্দা নামল শুক্রবার। মেলায় ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইল সহ বিভিন্ন ক্যাটাগরিতে 22টি প্রতিষ্ঠান জিতেছে প্রথম পুরস্কার। এবারের অভিজ্ঞতায় আগামী মেলা আরও ভালো হবে বলে জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি ব্যবসায়ীদের সক্ষমতা বৃদ্ধি, পণ্যের বৈচিত্র্য আনা ও ব্যবসায়ের খরচ কমাতে মনোযোগী হওয়ার তাগিদ দেন। শেষ দিনে বাণিজ্য মেলায় ক্রেতা ও দর্শনার্থীর উপচে পড়া ভিড়। প্রতিটি স্টলেই দেয়া হয় মূল্য ছাড়। মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এবারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আগামী মেলা আরো সুন্দর হবে বলে আশা উপদেষ্টার। মেলাটা শেষ হয়ে যাওয়ার পরেই 30তম বাণিজ্য মেলার উদ্দেশ্য সম্বন্ধে আমরা একটা লিপিবদ্ধকরণ করব। এই মেলার অভিজ্ঞতার উপর ভিত্তি করে আমাদের কি কি সমস্যা এখানে হয়েছে। প্রতি বছর বাণিজ্য মেলার শেষ দিনে রপ্তানি আদেশ জানায় রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি। তবে এবছর এমন কোনো তথ্য জানাতে পারেনি তারা। তবে গত বছরের তুলনায় এবছর ভ্যাট 50% বেশি আদায় হয়েছে বলে জানান বাণিজ্য উপদেষ্টা। আমার কাছে শুধু এইটুকু তথ্য আছে যে গতবারের থেকে আমাদের এখানে 50%-এর বেশি ভ্যাট কালেকশন হয়েছে।
সো সেটাকে যদি আপনারা রেফারেন্স হিসেবে নেন তাহলে আপনারা ধরতে পারেন 50% বিক্রয় বৃদ্ধি পেয়েছে। বাণিজ্য মেলায় প্রথম পুরস্কার পেয়েছে যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইল সহ বিভিন্ন ক্যাটাগরির 22টি প্রতিষ্ঠান। দ্বিতীয় পুরস্কার পেয়েছে 16 এবং তৃতীয় পুরস্কার পেয়েছে 13টি প্রতিষ্ঠান। শুধুমাত্র প্রফিট অর্জনের জন্য আসলে আমাদের বিজনেস না, আপনারা দেখেন প্রফিটের বাইরেও জনগণের দোরগোড়ায় জনগণের কাছে সেরা মানের পণ্য এবং সেবাটি তুলে ধরার প্রয়াসে অবিরত যমুনা গ্রুপ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের এই অর্জন। পুরস্কার পেয়ে অবশ্যই আমার অনুভূতি অনেক ভালো, অনেক সুন্দর এবং সামনেও আমরা এই অনুভূতিটা বজায় রাখার চেষ্টা করতেছি। আয়োজকরা জানান 1995 সাল থেকে আয়োজিত এই মেলা দেশের রপ্তানি প্রবৃদ্ধিতে অবদান রাখার পাশাপাশি সামষ্টিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছে। সোবহান চৌধুরী, যমুনা নিউজ, নারায়ণগঞ্জ। যমুনা ফিউচার পার্কের হোলসেল ক্লাবে শুরু হয়েছে বাজার ধামাকা ক্যাম্পেইন। বিশেষ অফারে পাওয়া যাচ্ছে মাছ, মাংস, শাকসবজি সহ নিত্য প্রয়োজনীয় পণ্য। ক্রেতাদের জন্য আছে দেশি পণ্যের পাশাপাশি বিদেশি পণ্যের বিশাল সমাহার, যেখানে মানসম্পন্ন পণ্য পাওয়া যাচ্ছে বাজারের সেরা দামে। ধামাকা অফারে কম দামে পণ্য কিনতে পেরে খুশি ক্রেতারা। যমুনা ফিউচার পার্কের হোলসেল ক্লাব চলছে সপ্তাহব্যাপী বাজার ধামাকা ক্যাম্পেইন। মাছ, মাংস ও সবজি সহ নিত্য প্রয়োজনীয় পণ্য পাওয়া যাচ্ছে বিশেষ ছাড়ে। ক্রেতারা জানান এক ছাদের নিচে সকল পণ্য পাওয়া যায় এখানে। ধামাকা অফারে বাজারের চেয়ে অনেক কম মূল্যে পণ্য কিনতে পারছেন তারা। 10 টাকা কেজি সিম, 10 টাকা পিস ফুলকপি, আনবিলিভেবল যেটাকে পাওয়া যায়। আসলে অ্যাকচুয়ালি আমরা যারা আছি তাদের কথা চিন্তা করার জন্য খুব ধন্যবাদ কর্তৃপক্ষকে। হোলসেল ক্লাবে যে জিনিসটা ভালো লাগে সব কিছু ফ্রেশ পাওয়া যায় এবং ভ্যারাইটিস অফ আইটেমস, মানে আপনার চুজ করার অপশন অনেক আছে, সেখান থেকে চুজ করে আমি একটা সাশ্রয়ী মূল্যে কিনতে পারি। হোলসেল কর্তৃপক্ষ জানান সেরা দামের নিশ্চয়তা এবং গ্রাহককে সর্বোচ্চ সেবা দিতে বছরের সেরা অফার নিয়ে শুরু হয়েছে এই ক্যাম্পেইন। গ্রাহকের চাহিদার কথা মাথায় রেখে বাজারের সেরা দামের নিশ্চয়তায় হোলসেল ক্লাবে আজকে থেকে শুরু হলো বাজার ধামাকা। সপ্তাহব্যাপী এই অফারটি চলবে আগামী 8 তারিখ পর্যন্ত, ফেব্রুয়ারির 8 তারিখ পর্যন্ত। এখানে হচ্ছে বাজারের সকল পণ্যে সর্বোচ্চ পরিমাণ হচ্ছে কি গ্রাহকের চাহিদার কথা মাথায় রেখে বেস্ট প্রাইসে দেওয়া হচ্ছে। সম্প্রতি মালয়েশিয়া ও চীন থেকে নতুনভাবে আমদানিকৃত বিপুল সংখ্যক পণ্য যুক্ত হয়েছে হোলসেল ক্লাবের সংগ্রহে। 8 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই ক্যাম্পেইন। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। দেশে প্রথমবারের মতো ইয়োগা ফেস্টিভ্যালের আয়োজন করেছে নটর ডেম কলেজ। ছাত্রছাত্রীদের মধ্যে ইয়োগা চর্চা উদ্বুদ্ধ করাই মূল উদ্দেশ্য 2 দিন ব্যাপী আয়োজনের। প্রথম দিনে ঢাকা ও আশপাশের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নেয় ফেস্টিভ্যালে। প্রযুক্তির এ দুনিয়ায় মানসিক স্বাস্থ্যের উন্নতি ও মেধার বিকাশে বিভিন্ন যোগাসন, নৃত্য, চিত্রাঙ্কন সহ নানান প্রতিযোগিতা ও প্রদর্শনী আয়োজন ছিল ইয়োগা উৎসবে। কলেজ পর্যায়ে দেশের প্রথম ইয়োগা মেডিটেশন ক্লাব হিসেবে নটর ডেম ইয়োগা ও মেডিটেশন ক্লাব এমন আয়োজনের মধ্য দিয়ে অন্যান্য দৃষ্টান্ত স্থাপন করল। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে এটি ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা। জীবনের সত্যকে আবিষ্কার করতে পারে, সুন্দরকে বুঝতে পারে। এখানে কোনো আমাদের ভেদাভেদ থাকবে না, মানুষের মাঝে সম্প্রীতি, মানুষের মাঝে কোনো দাঙ্গা হাঙ্গামা থাকবে না। তারা সুন্দরকে, সত্যকে তারা বুঝতে পারবে। জাপানে যাত্রা শুরু করল প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের সংগঠন শিন ওকুবো বিজনেস ফোরাম। এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে নবগঠিত সংগঠনটি। এতে সভাপতি সিআইপি মিজানুর রহমান শাহিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলী। এছাড়াও উপস্থিত ছিলেন জাপান বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বাদল চাকলাদার, সজল ডিক্রুজ এবং দেশটির শাখা বিএনপির সভাপতি রেজামির সহ অনেকে। এ সময় শিন ওকুবোকে বাংলাদেশিদের ব্যবসায়িক জোন হিসেবে প্রতিষ্ঠা করার প্রত্যয় ব্যক্ত করেন নবগঠিত সংগঠনটির নেতৃবৃন্দ। আমার ব্যবসায় আমার 3টা লোক লাগবে, এই 3টাই বাংলাদেশি থাকবে। তাহলেই দেখবেন যে একসময় এই সংখ্যা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে এবং 1 লক্ষ নয় আরো বেশি লোক আপনারা আনার সুযোগ পাবেন। কুয়েতে টি-20 ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে আইআইওয়াই স্পোর্টিং ক্লাবকে হারিয়ে শিরোপা অর্জন করল বাংলাদেশ 11 ক্রিকেট দল। এর মধ্য দিয়ে পর্দা নামল দীর্ঘ 5 মাস ধরে চলা টুর্নামেন্টের। বাংলাদেশ কুয়েত কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে টুর্নামেন্টের আয়োজন করে দেশটির বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার বাংলাদেশ দূতাবাসের পৃষ্ঠপোষকতায় যার ফাইনাল আয়োজিত হয়।
বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর খান পলাশের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সঞ্চালনা করেন শহীদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। যেভাবে আপনারা এই খেলাধুলার মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি করার চেষ্টা করছেন, ডিসিপ্লিন বজায় রাখছেন, সেই একইভাবে আপনারা এই প্রবাসে এই দেশের আইন কানুন মেনে আপনারা চলবেন, যাতে আমাদের ভাবমূর্তি বজায় থাকে। মালয়েশিয়ায় নারী কর্মী নিয়োগের ক্ষেত্রে দেশটির সরকারের সাথে বাংলাদেশের কোনো চুক্তি নেই। শুক্রবার কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মালয়েশিয়ার বিভিন্ন সেক্টরে নারী কর্মী নিয়োগে একটি সংঘবদ্ধ চক্রের প্রতারণা বেড়েছে, যারা বাংলাদেশি নারীদের আর্থিক ক্ষতিসহ প্রতারিত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে বলে সতর্ক করা হয় বিজ্ঞপ্তিতে। এতে বলা হয়, চক্রটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে ট্যুরিস্ট ভিসায় নারীদের মালয়েশিয়ায় নিয়ে প্রতারিত করছে। তাই দুদেশের সরকারের মধ্যে নারী কর্মী নিয়োগ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত না হওয়া পর্যন্ত সাধারণ কর্মী হিসেবে মালয়েশিয়ায় না যাওয়ার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন। মুক্তি পেলেন ফিলিস্তিনের আলোচিত স্বাধীনতাকামী জাকারিয়া জুবাইদি। ফিল্মি কায়দায় 5 বন্দীকে নিয়ে ইসরায়েলি কারাগার থেকে পালিয়ে সৃষ্টি করেছিলেন আলোড়ন। একসময় ছিলেন ফাতার সামরিক শাখা আল আকসা শহীদ ব্রিগেডের কমান্ডার। বৃহস্পতিবার জিম্মি বিনিময় চুক্তির আওতায় 109 ফিলিস্তিনির সাথে তিনিও মুক্তি পান। ফাতা নেতা জাকারিয়া জুবেইদিকে বরণে পশ্চিম তীরে এই ঢল। ইসরায়েলে কারাবন্দী সবচেয়ে আলোচিত স্বাধীনতাকামীদের একজন তিনি। সবশেষ 2021 সালে তিনি এসেছিলেন আলোচনায়। অন্যতম সুরক্ষিত কারাগার গিলবোয়া থেকে অভিনব কায়দায় পালান তিনি। দীর্ঘদিন ধরে খুঁড়েছিলেন গারদে লাগোয়া টয়লেটের নিচে সুড়ঙ্গ, যার বহির্মুখ ছিল কারাগারের বাইরে। ফিল্মি কায়দায় আরও 5 বন্দীকে নিয়ে পালানোর এই ঘটনা সে সময় বেশ আলোড়ন তুলেছিল। কদিন পরে অবশ্য গ্রেফতার হন জাকারিয়া। কারাগার থেকে পালানোর ঘটনায় শোনানো হয় বাড়তি 5 বছর কারাদণ্ড। এর আগে ইসরায়েল বিরোধী অবস্থান এবং স্বাধীনতার জন্য সশস্ত্র লড়াই করায় বেশ কয়েকবারই যেতে হয় কারাগারে। মাত্র 13 বছর বয়সে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে পাথর ছুঁড়ে গুলিবিদ্ধ হন। 15 বছরে প্রথমবার যান কারাগারে। 6 মাস পর পান মুক্তি। এরপর আবারও আইডিএফের ওপর ককটেল হামলার অভিযোগে কারাভোগ করেন 4.5 বছর। দ্বিতীয় ইন্তিফাদার সময় 2001 সালে ফাতার সামরিক শাখা আল আকসা শহীদ ব্রিগেডের কমান্ডার নিযুক্ত হন জাকারিয়া। বেশ কয়েকবারই জড়ান সশস্ত্র সংঘাতে। 3 বার তার বাড়িঘর গুড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। তাকে 4 বার হত্যা চেষ্টা করে ব্যর্থ হয় শত্রুরা। ইয়াসির আরাফাতের মৃত্যুর পর মাহমুদ আব্বাস ক্ষমতায় গেলে অবশ্য বদলে যায় পরিস্থিতি। ফাতার সামরিক শাখাকে নিরস্ত্রীকরণের সিদ্ধান্ত নেন তিনি। ইসরায়েলের সাথে চুক্তি করে নির্দেশ দেন সশস্ত্র সদস্যদের আত্মসমর্পণের। সে সময় তিনিও অস্ত্র ফেলে দেওয়ার সিদ্ধান্ত নেন। অবশ্য 2019 সালে জাকারিয়াকে আবারও গ্রেফতার করে ইসরায়েল। লড়াইয়ের পাশাপাশি চালিয়ে গেছেন লেখাপড়াও। তার মাস্টার্সের থিসিসে পাওয়া যায় নিজের প্রতিরোধ জীবনের প্রতিফলন। নিজেকে সংজ্ঞায়িত করেন শিকারীকে পরাস্ত করা ড্রাগন হিসেবে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রে বিমান হেলিকপ্টার সংঘর্ষের প্রাথমিক তদন্তে মিলেছে এয়ার ট্রাফিক কন্ট্রোলের ব্যর্থতার প্রমাণ। তদন্তকারীরা বলেছেন, এটিসিতে 2 জন দায়িত্ব পালনের নিয়ম থাকলেও দুর্ঘটনার সময় ছিলেন 1 জন। উদ্ধার করা হয়েছে বিমানের ব্ল্যাক বক্স। এদিকে 67 আরোহীর কেউই বেঁচে নেই জানিয়েছে কর্তৃপক্ষ। এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে 40 জনের মরদেহ। এই দুর্ঘটনায় উদ্বিগ্ন বিমানে চলাচলকারীরা। নিখোঁজ আরোহীদের মরদেহের খোঁজে পটোম্যাক নদীতে চলছে তল্লাশি অভিযান। প্রচণ্ড ঠান্ডার কারণে কঠিন হয়ে উঠেছে উদ্ধার কার্যক্রম। কর্তৃপক্ষ বলছে, সামরিক হেলিকপ্টার এবং যাত্রীবাহী বিমানটির কোনো আরোহী আর বেঁচে নেই। এদিকে পটোম্যাক নদী থেকে উদ্ধার করা হয়েছে বিধ্বস্ত হওয়া বিমানের ব্ল্যাক বক্স। সামনে এসেছে দুর্ঘটনার আগ মুহূর্তে মিলিটারি হেলিকপ্টারটির সাথে কন্ট্রোল প্যানেলের কথোপকথন। ট্রাফিক কন্ট্রোলার হেলিকপ্টারের চালককে যাত্রীবাহী বিমানটি দেখতে পাবার কথা জিজ্ঞাসা করলেও পাওয়া যায়নি উত্তর। তদন্তকারীরা বলছেন, এটিসিতে 2 জন দায়িত্ব পালনের নিয়ম থাকলেও দুর্ঘটনার সময় সেখানে 1 জন ছিলেন। আমরা সর্বোচ্চ প্রচেষ্টাই চালাচ্ছি। একদিকে মরদেহ উদ্ধার এবং অন্যদিকে দুর্ঘটনার কারণ জানতে চলছে তদন্ত। বিমান, হেলিকপ্টার কিংবা আবহাওয়া, 3টার যে কোনো কারণেই এই দুর্ঘটনা হতে পারে। এ অবস্থায় ক্ষোভ জানিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, নিয়োগ প্রক্রিয়ার গাফিলতির কারণেই এমন দুর্ঘটনা।
বিমান চলাচল কর্তৃপক্ষ শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের এ ধরনের গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল পদে নিয়োগ দিয়েছে, যার কারণে এই দুর্ঘটনা। তাই নতুন প্রশাসন এসব পদে পুনরায় নিয়োগ দেবে। বিমান চলাচলের সর্বোচ্চ নিরাপত্তা আমরা নিশ্চিত করতে চাই। এদিকে রোনাল্ড রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের মতো বিমানবন্দরে এমন দুর্ঘটনার পর আতঙ্কিত যাত্রীরাও। জানি এ ধরনের দুর্ঘটনা হয়তো জীবনে একবারই হবে, কিন্তু মনকে তো বোঝানো সম্ভব না, তাই ভয় লাগাটাই স্বাভাবিক। মার্কিন গণমাধ্যমগুলো বলছে দীর্ঘদিন ধরেই রোনাল্ড রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের কন্ট্রোল রুমে লোকবল সংকট চলছে। মীর মুশফিক আহসান, যমুনা নিউজ। এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।